শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডেল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, আর পুরো রাঙা সকাল পরিবার আছে। থাকছি কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দরী সকালে আসলে সাকি যখন পাশে আছে, সাকিকে আগে শুভ সকাল জানাই। শুভ সকাল সাকি, কেমন আছো? শুভ সকাল মাসুক, আমি ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এবং আসলে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, এটা ভাবলেই না আসলে ভালো লাগাটা আরো বেশি তৈরি হয়। সত্যি তাই। এবং দেশ এগিয়ে যাবার কথা বলছো, আমার মনে হয় তুমি কৃষির বিষয়টাও আনতে চাচ্ছ। কৃষিটা আসলে আমাদের দেশে না একটা কি বলবো, অভিনবভাবেই আসলে এগোচ্ছে। আমাদের সঙ্গে আজকে কৃষি নিয়ে যে কাজ করেন এবং কৃষি কাজের মাধ্যমে আমাদের দেশকেও যে এগিয়ে নিয়ে যাচ্ছেন এমন একজন আছে, তুমি নিশ্চয়ই জানাবে কে আছে। নিশ্চয়ই জানাচ্ছি। প্রিয় দর্শক, কৃষি প্রবৃদ্ধি আসলে দিন দিন এগিয়ে চলেছে এবং একই সাথে কৃষির সাথে যুক্ত হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। আজকে আমাদের রাঙা সকালের অতিথি হিসেবে উদ্যোক্তা সোহেল রানা আছেন আমাদের মাঝে। আমরা চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আমরা সবাই ভালো আছি। রাঙা সকাল পরিবার ভালো আছে এবং আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে যে আজকে পুরোটা সময় আপনার জীবন সম্পর্কে, কর্ম সম্পর্কে সবকিছু জানবো। জন্ম তো হয়েছিল নওগাঁতে? নওগাঁতে, জি। আচ্ছা, কেমন ছিল শৈশবটা? আমার নওগাঁতে গ্রামে একটা জন্ম, নওগাঁর পত্নীতলা উপজেলা দিবর ইউনিয়নের রূপগ্রাম একটা গ্রামে। গ্রামের নামটাও অনেক সুন্দর আসলে, রূপগ্রাম। এই গ্রামে আমরা জন্ম 1983 সালে। আর তখন তো গ্রাম মানে ওটা, এখন আমরা যেমন গ্রাম দেখি, গ্রামের মধ্যে ইলেকট্রিসিটি আছে, পাকা রাস্তা, ওই সময় কিন্তু এরকম শখগুলো ছিল না। আমরা হয়তো একটা লাকি জেনারেশন যে আমরা ওই আদি গ্রাম, মানে ওই গ্রামটাও দেখেছি, আবার পরবর্তীতে আমরা এই সুযোগগুলো পেয়েছি। তো এরকম একটা গ্রামের খাড়িপাড়া একটা পাড়া, যেমন 4টা গ্রামের 4টা পাড়া ছিল। আমাদের পাড়া ছিল খাড়িপাড়া। ওখানে আমার জন্ম। ওখানে প্রাইমারি পর্যন্ত আমি পড়েছি ওখানে। ছোটোবেলা গ্রামের মেঠোপথে হেঁটে, জমির আইল দিয়ে হেঁটে আমরা স্কুলে গিয়েছি ওই সময়। তখন কিন্তু ইলেকট্রিসিটি আমার গ্রামে ছিল না, পাকা রাস্তাও ছিল না, মাটির রাস্তা, কাঁচা রাস্তা, বর্ষার সময় কাদা, ড্রাই সিজনে ধুলো। অন্যরকম একটা আসলে শৈশব, এটা বোঝাই যাচ্ছে যে শৈশবের শুরুটা একদম পিওর একটা গ্রামের প্রাকৃতিক পরিবেশ। এবং আপনার শখ সম্পর্কে আমরা যেটা শুনেছি যে আপনি গাছ সংগ্রহ করতে এবং সেটি রোপণ করতে এবং সেখান থেকে ফুল ফল সবকিছু উৎপাদন করতে পছন্দ করতেন। গাছের প্রতি ভালোবাসাটা আসলে কি থেকে আসলো? আমার কিন্তু বাবাও কৃষক, মানে জমি জমা দেখাশোনা করতেন। দাদা কৃষক, মানে কৃষক পরিবারের সন্তান থাকলেও কিন্তু সব মানুষের মধ্যে কিন্তু গাছপ্রেমটা থাকে না। কিন্তু আমার বাবা প্রচণ্ড গাছপ্রেমী ছিলেন। আমাদের এলাকাতে পাশের উপজেলাতে সাপাহার, তারপর পত্নীতলা উপজেলার মদইলহাট, শুক্রবার শনিবার এইসব হাট বার বসতো। সেখানে কিন্তু বিভিন্ন এলাকার মানুষজন এসে গাছ বিক্রি করতো। বাবা যেহেতু গাছের প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল, বাবা গাছ নিয়ে এসতেন হাট থেকে বিভিন্ন ভ্যারাইটির। তখন আমাদের বাড়িতে এইসব গাছগুলো, আমাদের বাড়ি ছিল বিশাল, প্রায় 1 বিঘা জুড়ে বড় উঠান ছিল। দাদার বাগান ছিল, আম বাগান। এই ছোটোবেলা থেকে মানে গাছের ভ্যারাইটি দেখেছি বাবার কাছ থেকে, বাবার সঙ্গে যত্ন করেছি। মাও গাছপ্রেমী ছিলেন, গাছের যত্ন এভাবে করতে করতে ছোটোবেলা থেকেই আমারও একটা গাছপ্রেম, প্রকৃতি প্রেমটা গড়ে ওঠে। এবং আমি নিজেও, আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে ভালো ফুলের বাগান ছিল আমার। যখন ক্লাস 2-তে পড়ি, তখন থেকে প্রতি বছরই শীতকালে যখন সিজনাল ফুলগুলো হয়, সেই সময় বিভিন্ন জায়গায় কালেক্ট করেছি, বিভিন্ন ফলের গাছ কালেক্ট করেছি, ভেষজ, মানে এই প্রকৃতি নিয়ে কিন্তু আমরা প্রকৃতির মাঝে বেড়ে ওঠা। আচ্ছা, একটা প্রশ্ন মাথায় আসলো যে সে সময় কি মনে হতো যে এই বছরে এই ফুলটা যে একটা নির্দিষ্ট সময় পর আর পাবো না, এটা যদি আরো দীর্ঘ সময় পাওয়া যেত তাহলে কেমন হতো, এরকম কখনো মনে আসতো না? হ্যাঁ, যেমন শীতের ফুলগুলো বিশেষ করে কালারফুল হয়তো সবচেয়ে বেশি, এবং ওই সময় প্রচুর ভ্যারাইটির ফুল পাওয়া যেত। তখন মনে হতো যে অবশ্যই যদি এটা এই ধরনের আরও ফুল যদি সারা বছর পাওয়া যায়। তখন দেখলাম না, যেটা তো সিজন, প্রকৃতি, একটা জাতের উপর ডিপেন্ড করে, যেটা যে ওয়েদারে হয়। ওই সিজনের ফুল শেষ, তখন আবার সারা বছর যে ফুলগুলো হয় সেগুলো লাগাতাম, সেগুলো থাকতো, প্রুনিং করতাম। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা ছিলাম 3 ভাই বোন। আমার বোন বড়, তার 2 বছরের ছোট আমি। আমার ছোট ভাই 2 বছরের ছোট। তার মানে ভাইদের ভিতর আপনি বড়। জি। তো বাবা যেহেতু কৃষি কাজ করতেন, দাদাও করতেন, একই সঙ্গে পরিবার কি চাইতো যে পরিবারের যে ছেলে হিসেবে সে যে বড় হয়ে এসছে সেও কৃষি কাজের সঙ্গেই থাকবে, নাকি আসলে অন্য কিছু চাইতো? আপনার কি ভালো লাগতো? আমার কিন্তু কৃষির টান ছিল, কিন্তু পরিবার থেকে বাবা মা বলতেন যে আমার চাচাতো ভাইরা আবার ইউনিভার্সিটি পড়ছে, রাজশাহী ইউনিভার্সিটি। আমি যখন ছোট দেখছি, বাবা চাইতেন যে আমার ছেলেমেয়েগুলো ইউনিভার্সিটিতে পড়ুক, শিক্ষিত হোক, পড়াশোনা করুক।
তারপর চাকরি করুক। মানে আমাদের তো মাইন্ডসেট, মেন্টালিটি, রাষ্ট্র, সমাজ, পরিবার সবাই কিন্তু এটা চাকরির পিছনে ছোটে। কিন্তু আমার কিন্তু ধ্যান জ্ঞান ছিল যে না, আমি তো কৃষক পরিবারের সন্তান, কৃষকদের দেখে বড় হয়েছি এবং কৃষকদের মান মর্যাদা সম্মানও দেখেছি। মানুষজন কৃষকদের কিন্তু ওই মূল্যায়ন করতো না, চাষা হুষার পেশা, এটা তুচ্ছ তাচ্ছিল্য করা। সামাজিকতার কারণেই আসলে হয়তো পরিবার থেকে এই পেশাটা ছিল যে শিক্ষিত হয়ে একটা সরকারি চাকরি করা, এবং সেই জায়গা থেকে আপনি ভালো একটা বিষয়ে পড়াশোনা করেছেন। কিন্তু আসলে মানুষ যা চায় সৎভাবে আসলে সেই জায়গাতেই সে ব্যাক করে, আপনি যেটা করেছেন। আমরা শুনবো আপনার সেই সুন্দর কাজগুলো নিয়ে। ছোট্ট করে আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাবো, তারপর ফিরতে চাই। দর্শক, নওগাঁর সাপাহারের কৃষি উদ্যোক্তা সোহেল রানা স্মার্ট ড্রায়ার প্রযুক্তির মাধ্যমে কৃষি পণ্যের অপচয় রোধে অভিনব উদ্যোগ নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে কিছুদিন সাংবাদিকতা করে পরবর্তীতে তিনি কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করেন। প্রতিষ্ঠা করেছেন রূপগ্রাম এগ্রো ফার্ম ও বরেন্দ্র এগ্রো পার্ক নামের দুটি প্রতিষ্ঠান। স্মার্ট ড্রায়ার ব্যবহার করে তিনি আম, টমেটো, বড়ই, কলা, আদা, নিম পাতা, সজনে পাতা, অর্জুন বৃক্ষের ছালসহ নানা ফলমূল ও ভেষজ পণ্য শুকিয়ে সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করছেন। এমনকি ফেলনা কলার খোসা শুকিয়ে সার হিসেবেও বিক্রি করছেন। এই প্রযুক্তিতে খাদ্যপণ্যের গুণগত মান বজায় থাকে এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। অনলাইনে এসব পণ্য বিক্রির মাধ্যমে তিনি ৩-৪ গুণ লাভবান হচ্ছেন। ২০২১ সালে প্রথমবারের মতো লন্ডনে আম রপ্তানি করেন তিনি এবং একই বছর জাতীয় যুব পুরস্কারে ভূষিত হন। আমরা আবারও চলে যাই তার কাছে। আমরা যে গল্পটিতে ছিলাম, যেটি বলছিলাম যে পরিবারের একটা চাওয়া পাওয়া থেকে আপনি একটা ভালো একটা বিষয়ে পড়াশোনা করলেন, তারপর আবারও আপনি কৃষিতেই ব্যাক করলেন। আমরা সেই জায়গাটিতে আসি, কিন্তু ছোটবেলার গল্পে যেহেতু ছিলাম, আপনি যেটি বলছিলেন যে গাছ লাগাতে খুব ভালো লাগতো, কি কি গাছ লাগাতেন? ফুলের বাগানের পাশাপাশি ফলের মধ্যে আম, নারকেল, সুপারি, মালটা, পেয়ারা, তারপরে আমড়া, জামরুল, এই দেশি ফলগুলো যেগুলো, করমচা, এই সব ধরনের ফল আমাদের বাসায় ছিল। তেজপাতা, দারুচিনি। মানুষজন কিন্তু আশেপাশের গ্রামে, মানে অন্য পাড়া থেকে বেড়াতে আসলে বাইরে থেকে একটা নাম ডাকও ছিল যে অমুক জায়গায় গেলে আমাদের বাড়িতে আসলে বিভিন্ন ভ্যারাইটি গাছ দেখতে পারবে। অনেকে কিন্তু বেড়াতে এসে আমাদের বাড়িতে টাচ করে গেছেন, গাছপালা দেখেছেন। এরকম একদম গ্রামীণ একটা নার্সারির মতো ছিল তাহলে বলা যায়। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আপনি ছোটবেলায় গাছ লাগানো যেহেতু শখ ছিল, আপনার গাছ থেকে প্রথম যেদিন ফল আসলো সেদিনের অনুভূতিটা কেমন ছিল? মানে গাছ তো আজকে লাগালাম, কালকে ফল আসবে না। একটা গাছ হয়তো মিনিমাম কোনোটা 2 বছর 3 বছর লাগে, যে গ্রাফটিংয়ের সার একটু আগে হয়। তখন একটা অসাধারণ অনুভূতি যে আমি গাছটা লাগালাম, ছোটোতে মানুষ করতেছি, পানি দিচ্ছি, জৈব সার দিচ্ছি, আগাছা পরিষ্কার করছি, তারপরে ফুল আসলো, ফুল থেকে ফল হচ্ছে। সেই ফল দেখে তো খাওয়ার চেয়ে তো দেখেই তো অনেকটা মুগ্ধ। হ্যাঁ, সবাই সে দেখে। আবার 2-1টা তো পাখি খায়, টাচ করে। পাখির প্রতি আমার কিন্তু একটা ভালোবাসা ছিল। মানে পুরোপুরি প্রকৃতি প্রেম যেটা, সেটা আসলে আপনার মধ্যে বলা যায় যে পুরোপুরিভাবে বড় হয়েছে আপনি যেভাবে বড় হয়েছেন। এবং বাবার যে কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ততা, এবং এই যে বাবা বাজার থেকে গাছ কিনে নিয়ে আসতেন, বাবা লাগাতেন, আমার মনে হয় বাবার জীবন দর্শনটাও আপনাকে ভীষণভাবে প্রভাবিত করেছে এই গাছের দিকে। একদমই একদম। কারণ এটা আপনি যতই পড়াশোনা করেন না কেন, ওই পরিবেশ যদি ছোটবেলা না দেন, এনভায়রনমেন্ট না তৈরি করতে পারেন, প্রকৃতি প্রেম, গাছ চেনানো, গাছের প্রতি ভালো লাগা, কৃষির প্রতি ভালো লাগা, এইসব পরিবেশটা তৈরি করে দিতে পারলে পারিবারিকভাবে যদি আমি এটা পেয়েছি, বড় হয়ে কিন্তু আমার মধ্যে এটা আমি ধারণ করি, লালন করি। জি। নওগাঁতে কি মাসুক বলো, মা কেমন সহযোগিতা করতো সেটা একটু জানতে চাই। মাও কিন্তু যেহেতু গৃহিণী ছিলেন, মাও কিন্তু গাছ ভীষণ পছন্দ করতেন, মানে বাবা মা সমান তালে। এবং বাবা মার হাত ধরেই কিন্তু আমি গাছের যত্ন এগুলো শিখেছি। মা যেহেতু কৃষক পরিবারের, মা রাজহাঁস পালতেন, পাতি হাঁস, আমাদের গাভী ছিল, মা নিজে গাভীর দুধ দহন করতেন, মানে দুধে ভাতে যেরকম ছিল না এরকম। জি, একেবারে নওগাঁতেই কি আপনার এসএসসি ইন্টারমিডিয়েট দুটোই কমপ্লিট হলো, নাকি ঢাকায় আসলেন এর মধ্যে? না, আমাদের রূপগ্রাম বললাম, আমার গ্রামের পাশে একটা স্কুলের হলো ছোট মহরন্দি প্রাথমিক বিদ্যালয়, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমি ওখানে পড়ি। তারপরে সাপাহারে চলে আসি, পাশের উপজেলায়। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সাপাহার মানে হচ্ছে একটু শহরের দিকে, তখন মনে হয় উপজেলা সদর। হ্যাঁ, একটু শহর। তারপরে কিন্তু অতটা ছোঁয়া লাগেনি সেই সময়, 94 সালে। আমি 93 ক্লাস 5 পাস করলাম, 94 সালে সাপাহার পাইলট হাই স্কুলে 6-এ ভর্তি হলাম। তখন পড়াশোনার সুবাদে আম্মা আমাদের সাথে আসলেন ওই গ্রাম থেকে। আমরা একটা বাসা করলাম টেম্পোরারি, আমার ভাই বোনদের নিয়ে পড়াশোনার খাতিরে আমরা পাশের উপজেলা শিফট করলাম। আর ওখান থেকে পাইলট স্কুল থেকে আমি এসএসসি করি।
তারপরে সাপা সরকারি ডিগ্রি কলেজ থেকে ইন্টার পাস করি। এসএসসিতে ফলাফল কেমন ছিল? আমি ফার্স্ট ডিভিশন পাই, তখন তো ডিভিশন ছিল আমাদের 99 সালে এসএসসি ব্যাচ। 2001 সালে আমি সাপা সরকারি ডিগ্রি কলেজ থেকে সেকেন্ড ডিভিশন পাই ইন্টারমিডিয়েটে সায়েন্সে। তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হই পরিসংখ্যানে 2-3 সেশনে। এই যে ছোটবেলায় গাছ ভালোবাসতেন, স্কুল কলেজ এই সময়গুলোতে এসে এই জিনিসটা আসলে ধারাবাহিকভাবে কিভাবে এগোচ্ছিল? যখন আমি পাশের উপজেলা, আমাদের 7 কিলো প্রায় ডিস্টেন্স গ্রাম থেকে আমাদের সাপাহারে যখন থাকি, তখন আমরা ছুটির দিনে, স্কুল তো অনেক সময় ছুটি থাকে, ছুটির দিনে বা ছুটি শেষে, স্কুল ছুটি শেষেও আমরা কাছাকাছি গ্রাম, আমরা তখন যেতাম বিভিন্ন। পরবর্তীতে আমরা আস্তে আস্তে বাবার সঙ্গে বাগানও এক্সটেনশন করি, আম বাগান বিশেষ করে। আচ্ছা, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, গত কয়েক বছর যেটা লক্ষ্য করা যাচ্ছে, একটা সময় আলুর চাষ খুব ভালো হতো, কিন্তু এখন আমের ফলন কিন্তু ভীষণ ভালো হচ্ছে। এমনও বলা হচ্ছে যে রাজশাহীর এই অঞ্চলের থেকে নওগাঁর এই অঞ্চলে আরো অধিক পরিমাণ আমের ফলন হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা হলো কি জমির উপর ডিপেন্ড করে, কারণ আমরা এক সময় বরেন্দ্র অঞ্চল তো পানি সংকটাপন্ন এলাকা, বিশেষ করে সাপাহার, উঁচু বরেন্দ্র, সাপাহার, পরশা, পতিনতলা, বৃষ্টির নির্ভর আমন ধান চাষ হতো, আমরাও ধান চাষ করেছি। সাপাহারের দিকে বিশেষ করে হাইল্যান্ড ছিল বেশি, যেহেতু বৃষ্টি নির্ভর আমন ছিল। যদি আমন সময় যদি বর্ষার বৃষ্টিতে একটু ডিলে হয় বা টাইমলি না হয়, তাহলে ধান লাগালেও কিন্তু ধানটা পুড়ে যায়, ওরকম ফলন হয় না। এই থেকেই কিন্তু গাছ লাগানো মানুষের শুরু করলো প্রায় 2000-এর দিকে, শুরুর দিকে একবারে। তারপর আস্তে আস্তে দেখলো যে না, আমে তো পানি কম লাগে, আবার ওই সময় মে মাসের দিকে বৃষ্টিও শুরু হয় টুকটাক, আম ভালো হচ্ছে, কালার ভালো হচ্ছে, দামও ভালো পাওয়া যাচ্ছে। এই ছোটো করে শুরু করতে করতে কিন্তু আম চাষটা এখন ব্যাপক, এবং নওগাঁতে প্রায় সারা দেশের মধ্যে নওগাঁ জেলাতে সবচেয়ে দামের প্রোডাকশনটা বেশি হয়, প্রায় 4 লাখ প্লাস টন আম। এবং এক্সপোর্ট কোয়ালিটি যে আমটা হয়, সেটা কিন্তু নওগাঁতে সবচেয়ে বেশি উৎপাদন হয়, আম্রপালি বিশেষ করে। আরও একটি বিষয় আছে, একটু শুনি আপনার কাছ থেকে, যে নওগাঁ বা নওগাঁর আশেপাশে কোনো জেলাতে একটি আম গাছই আছে 2 বিঘা বা 3 বিঘা বিস্তৃত? এটা না, এটা ঠাকুরগাঁর দিকে একটা আছে সবচেয়ে পুরাতন গাছ। আর চাঁপাইনবাবগঞ্জ তো আমরা জানি যে আমের রাজধানী, ওইদিকে একটা গাছ দেখবেন যে প্রায় 1 বিঘা জমিতে 33% বিঘাতে হয়তো 2-3টা গাছ। আর আমরা আমাদের নওগাঁকে বলি, মানে সাপাহারকে বলি যে আমের বাণিজ্যিক রাজধানী। এত পরিমাণ আম হয়, ভালো কোয়ালিটির আম হয়, এবং গাছগুলো কিন্তু ম্যান হাইটের, আমরা প্রুনিং করে রাখি, প্রতিটা আম আমাদের চোখের সামনে থাকে। আম যখন হারভেস্ট করি, সব হাত দিয়ে হারভেস্ট করি। এটাও একটা কমপ্লায়েন্স এক্সপোর্টের ক্ষেত্রে, প্রতিটা আম আপনাকে দেখতে হবে কোনটা রোগবালাই আছে কিনা, স্পট আছে কিনা। এবং বড় যদি বড় গাছ হয়, মানে 20 ফিট 30 ফিট চাঁপাইনবাবগঞ্জের মতো, এই আম তো পাড়তে হয় লগি দিয়ে, তখন দেখবে যে আমের কষ্টটা বের হয়ে যাবে, আমের যে স্কিন সেটা বার্নিং হয়ে যাবে, আমটা কোয়ালিটি থাকবে না। এই জন্য এক্সপোর্ট কোয়ালিটির বাগান বিদেশেও দেখবেন সব ম্যান হাইটে, হাত দিয়ে হারভেস্ট করাবে, এই ধরনের। আর বলুন, চাঁপাই একসময় আমের রাজধানী ছিল, বিখ্যাত। আমরাও তো চাঁপাইয়ের আম খেয়েছি একসময়, ছোটোবেলা দেখলাম ওই দিক থেকে আম ফেরি করে নিয়ে আসতো আমাদের দিকে, ধান দিয়ে আম দিত এরকম। আর আম্রপালি যেহেতু একটা হাইব্রিড আম, যখন প্রথম বাংলাদেশে আসে, এটা ইন্ডিয়ান একটা জাত। ওই সময় কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন ডিজি ছিলেন হামিদুর রহমান স্যার, উনি অনেক চেষ্টা করেছেন এক্সটেনশন করার জন্য, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ বলছে যে না, এই ছোটো ছোটো গাছে 2 কেজি 4 কেজি 5 কেজি আম হবে, গাছ তো বড় হবে না। আমাদের এদিকে একটা গাছ থেকে আমরা 50 মণ আম পাই, অনেক বড় বড়, হাইট বেশি, আমরা এই গাছ নেব না। তখন কিন্তু সাপাহারের মানুষের প্রযুক্তি এই জাতটাকে গ্রহণ করেছিল বলে, আগে যেমন আমাদের বাপদাদারা লাগিয়েছে 1 বিঘা জমিতে 2-3টা, বাণিজ্যিক না, আম হলো নিজে খাবে, আত্মীয় স্বজনকে দিবে, মানুষজন খাবে, এই চিন্তা করে। আমরা একটু এই জায়গাতেই রিলেট করতে চাই যে এই যে আমের যে চাষটা, এটা তো আসলে দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। গাছ লাগাইলেই সাথে সাথে আসলে ফল পাওয়া যাচ্ছে না, বা ব্যবসা যেটা সেটা হচ্ছে না। আপনি যখন ভার্সিটিতে পড়া শুরু করলেন, তখন থেকেই কি এই কার্যক্রমটা শুরু হলো, নাকি আরো পর থেকে? তখন তো বাবা বেঁচে ছিলেন, বাবা 16 সালে মারা যান। বাবা থাকতে আমি ইউনিভার্সিটি পড়তে, তখন আমাদের কিছু জমিতে, যেগুলো উঁচু জমি, একটু ধান হবে না এরকম একটা জমিতে আমরা তখন আম গাছ লাগাই। আচ্ছা, আমরা পরামর্শ দেই, বাবা রাজি। কি পরিমাণ লাগালেন? এটা প্রায় 500-র মতো। 500-র মতো। তখন কিন্তু আমরা ল্যাংড়া, হিমসাগর এগুলো লাগালাম। আমরা যেটা বাণিজ্যিক বললাম যে চাষ, সেটা আমার হাত ধরেই তখন, মানে আমাদের পরিবারে যখন আমি লাগাই, ইউনিভার্সিটি পাস করে এসে ঢাকায় কিছুদিন চাকরি করি, তারপরে গ্রামে ফিরে যাই। যদি কৃষির আমার টান ছিল, কৃষি একটা সম্মানজনক পেশা না, অবহেলিত পেশা, আমার একটা মনের মধ্যে জেদ ছিল যে আসলে একটা নোবেল পেশাই আমরা বলবো। কিন্তু এটা আমি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো, আসলে কৃষি একটা সম্মানের পেশা হতে পারে, বা মানুষ ভালো থাকতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। তখন ইউনিভার্সিটি শেষ করে ঢাকায় কিছুদিন চাকরি করে যখন ফিরে যাই, তখন কিন্তু এই যে হাইব্রিড আম, এটা আম্রপালি, বাড়ি আম 4, এগুলো লাগালাম। এগুলো লাগালে আবার 1 বছর লাগালে
পরের বছরই মুকুল আসে, ফল পাওয়া যায়। আচ্ছা, 3 বছর থেকে ভালো পাওয়া যায়। 3 বছর থেকেই পাওয়া যায়। জি। বাহ, এটা তো দারুণ। তখন কি বাণিজ্যিকভাবে শুরু করলেন? বাণিজ্যিকভাবে বললাম যে যেমন ল্যাংড়া, হিমসাগর, ফজলি, আশিনা, এগুলো তো গাছের স্পেস অনেক বড় হয়, বা মানুষের মধ্যে প্রযুক্তিটা ছিল না যে তারপরে নবগঞ্জ বা আমাদের এলাকাও দেখেছে যে একটা গাছ 2টা গাছ মিলে 1 বিঘা জমি কভার করে। কিন্তু আমি যখন পড়াশোনা করে দেখি এবং দেখি যে বিদেশে যে হাইব্রিড যে বাগানগুলো হয়, আলট্রা হাই ডেন্সিটি, আমরা 1 বিঘাতে প্রায় 200 গাছ লাগাই, 150 গাছ লাগাই, অনেক বেশি গাছ লাগানো যায়, 1 বছর গ্যাপ দিলে ফল পাওয়া যায়। সাকসেসফুলি কি তখন মানে প্রথম যখন আপনি বাগান করলেন, উৎপাদন কি ঠিক ছিল? আপনার লক্ষ্যমাত্রা পূরণ করেছিল? ঠিক ছিল, হ্যাঁ। তখন রূপগ্রাম অ্যাগ্রো ফার্ম যখন করি আমরা, সমন্বিত কৃষি খামার। এটা কি আসলে সম্পূর্ণ এই যে বাবা দাদাদের সঙ্গে থেকে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কি আপনার কাজে লাগলো কিনা জানতে চাচ্ছি। এই জন্য যে কারণ আপনি তো পরিসংখ্যানে পড়ছিলেন, কৃষি নিয়ে তো আসলে আপনার কোনো পড়াশোনা বা আমি জানি না কোনো পরামর্শ বা কোনো হয় না বিভিন্ন ওয়ার্কশপ করা, সেগুলো তো আপনি নিশ্চয়ই করেন। আচ্ছা, আমি তখন ইউনিভার্সিটি পড়তে পড়তে আমি অনেক ধরনের ট্রেনিং করতাম আসলে। আচ্ছা, মানে সেই ট্রেনিংয়ের জীবনের কোনো না স্টেজে কাজে লাগছে আমার। এর মধ্যে কৃষিও ছিল। আর আমরা যেহেতু কৃষিতে কাজ করবো, ধ্যান জ্ঞান কৃষি, তখন আমি যুব প্রশিক্ষণ কেন্দ্র নওগাঁ থেকে 3 মাসের একটা কৃষি ট্রেনিং নেই। সেখানে হর্টিকালচার, নার্সারি, মাছ চাষ, ডেইরি, পোলট্রি, প্রাথমিক চিকিৎসা, রোগবালাই, এগুলো নিয়ে সমন্বিত একটা প্যাকেজের 3 মাসের ট্রেনিং করি। পাশাপাশি বগুড়া RDA, এখানে ভার্মি কম্পোস্টের উপরে ট্রেনিং করি, ফ্রুট প্রসেসিংয়ের উপর ট্রেনিং করি, ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি থেকে পোলট্রির উপরে ট্রেনিং করি, তারপরে BMDA থেকে ট্রেনিং করি। এরকম আমি অসংখ্য ট্রেনিং নিয়েছি কৃষির উপরে। তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আপনি কৃষির উপর বিভিন্ন ট্রেনিং নিয়েছেন। ঢাকা এসে যখন সাংবাদিকতা করেছি, লক্ষ্য ছিল আসলে কৃষি। জি, কৃষি। মানে কৃষিকে অনেক উদ্যোক্তা কৃষিতে আসে না, মিডিয়াতে সাকসেস স্টোরিগুলো দেখে তারাও আসতে চায়, কিন্তু আসলে এসে অনেকে আবার আবেগের বশবর্তী হয়ে প্রচুর টাকা ইনভেস্ট করে, মানে ট্রেনিং ছাড়াই, ট্রেনিং করেনি, কখনো অভিজ্ঞতা নেয়নি, খামার ভিজিট করেনি, মনে করছে আমি পারবো, এই টাকা ইনভেস্ট করে বাগান করুক বা মাছ চাষ করুক বা ডেইরি করুক, পোলট্রি করুক, অনেক সময় কিন্তু লস করে। কারণ কৃষি তো একটা বিজ্ঞান, অনার্স মাস্টার যেখানে পড়ানো হয়, এটা চাষাবাসের আসলে পেশা না। অবশ্যই এটা শিক্ষিত মানুষেরই পেশা এটা। এই জন্য কিন্তু কৃষিতে আমরা ডেভেলপ করছি, অনেক শিক্ষিত তরুণ এখানে যুক্ত হচ্ছে। এই জন্য যারাই নতুন উদ্যোক্তা হতে চায়, যে সাবজেক্টই পড়ুক, যদি তার আগ্রহ থাকে কৃষিতে, যারাই আগ্রহী, সবাই তো কৃষি কাজ করবে না, যারা আগ্রহী তারা করবে। ট্রেনিং এর সুযোগ আছে এখন, সরকারিভাবে বেসরকারিভাবে ট্রেনিং করবে, অনেক বড় বড় খামারগুলো ভিজিট করবে, সেখানে চ্যালেঞ্জ কি আছে সেগুলো দেখবে, লাভ লসের কোন দিকে ঝুঁকি আছে সেগুলো দেখবে, তারপর ছোট করে শুরু করতে হবে। আসলে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে শুরু করাটা। শুরুটা করতে গেলে আসলে কিছু অর্থনৈতিক বিষয় চলে আসে। এই যে আপনি 500 গাছ রোপণ করলেন, সেটার অর্থনৈতিক সাপোর্টটা কে দিয়েছিল? বাবা পারিবারিকভাবে? জি। আচ্ছা, তার মানে সেই সময় আসলে কি পরিমাণ সাপোর্ট নিয়ে শুরু করেছিলেন? তখন তো জমি তো নিজের জমি, গাছের দাম তখন তো অনেক কম, হয়তো 15 টাকা। আবার অনেক সময় আমার আটির গাছ লেগেছে ওই সময়টা, বীজের গাছ, আবার গ্রাফটিং করেছি, কারণ গাছের দাম, বীজের অত গ্রাফটিং এর চারার দাম অ্যাভেলেবল ছিল না খুব একটা, বা দামও বেশি ছিল। আমার তো আম বাগান তো আগে ছিল, আটির গাছ আগে করে নিয়েছি, পরে অন্য গাছের ছায়া নিয়ে এসে গ্রাফটিং করেছিলাম ওই সময়। আর এই সময় যারা আর্থিক ব্যাপারটা যেটা বললেন, কারো যদি আগ্রহ থাকে, আসলে টাকা পয়সা কোনো ব্যাপার করে না, কারণ এখন কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। সেই সময় শুরুর দিকে আমাদের যখন কাজ করেছি ছিল না। আমি যখন যুব উন্নয়নে ট্রেনিং করেছি, সেখান থেকে 50,000 টাকা লোন পেয়েছি প্রথম দিকে, পরে 80,000। এখন কিন্তু এই অ্যামাউন্টগুলো বেড়েছে। সরকারিভাবে যদি কেউ ট্রেনিং করে, তাহলে কিন্তু সরকারি প্রতিষ্ঠান থেকেও পুঁজি নিতে পারে, অনেক NGO কাজ করে, অনেক প্রজেক্ট বেস NGO কাজ করে, কৃষি লোন দেয়। এই সুযোগগুলো কিন্তু অনেক আছে, আপনি মানে মন থেকে চান কিনা আসলে। আর একবারও তো আপনি 50 বিঘা 60 বিঘা দরকার নেই, আপনি ছোট করে বাপ দাদার যদি জমি থেকে থাকলো, অনেকে বলে ভাই আপনি তো করেছেন, আপনার বাবার জমি ছিল, নিজের জমিতে শুরুটা করেছেন। কিন্তু এমনও আমাদের দিকে আছে, কোনো জমি নেই, 1 কাঠাও জমি নেই, কিন্তু জমি তো লিজ পাওয়া যায়। আপনি ছোট করে করেন না কেন? পুঁজিটাও ব্যবস্থা করেন, হয়তো আত্মীয় স্বজন পারিবারিকভাবে যতটুকু সাপোর্ট পান, সরকারি প্রতিষ্ঠান আছে, কেউ যদি মন থেকে করে বা ট্রেনিং নেয়, সৎভাবে সৎ চিন্তা নিয়ে আসলে এগুলোর যে কোনো কাজে আসলে কৃষি যত রাতারাতি এটা সম্ভব না, এটা সময়ের ব্যাপার। একটা কৃষি কলম গাছ লাগালে এত 3 বছর পর আপনি আউটপুট পাচ্ছেন। পুকুরে মাছ চাষ করলে 6 মাস 1 বছর, পোলট্রি ডেইরি যেটাই করেন, একটা সময় মিনিমাম দিতে হবে, ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। প্রথম ব্যাচে যে আপনি সফল হবেন সেটা তো না, ইনশাআল্লাহ লেগে থাকলে পরিশ্রম করলে হবে। আমরা আপনার প্রথম কাজ নিয়ে আসতে চাই। আপনি যেটি বলছিলেন যে আপনি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, প্রথম শুরু করলেন আম বাগান। কতগুলো গাছ দিয়ে শুরু করলেন? সাকসেস রেট কেমন ছিল? তখন যেহেতু গ্রাফটিং এর চারা, যেমন আগে আদি এক সময় ছিল এই কলমের চারা, যেটা এটা অ্যাভেলেবল ছিল না। এই আম থেকে আমরা খেয়ে বীজ পড়ছে, বীজের গাছ হয়েছে,
সেখান থেকে ফল বীজের গাছে ফল ধরতে সময় লাগে, কোয়ালিটি মাতৃগুণ ঠিক থাকে না। আর আমরা যেহেতু বীজের গাছ লাগিয়ে পরে গ্রাফটিং করেছি, এটা ফল এসছে ভালোই। আর তখন কিন্তু ইউনিভার্সিটিতে পড়তে বাবাকে হেল্প করে বা পরামর্শ করে মোটিভেট করে উঁচু জমিতে গাছ লাগানো। আর আমি যেটা শুরু করলাম ইউনিভার্সিটি শেষ করে কিছুদিন চাকরি করার পরে আমরা 2 ভাই মিলে রূপগ্রামে, যেটা আমার জন্মস্থান, ওখানে পৈতৃক সম্পত্তি ছিল, সেখানে 2014 সালের শেষের দিকে। আর সাপারে বললাম যেমন উঁচু জমি, পতিনতলা তো হাইল্যান্ড আছে একটা অংশে, আর আমাদের রূপগ্রামের দিকে আবার একটা প্লেন ল্যান্ড, ধানের জমি খুবই ভালো। যেহেতু বললাম সমন্বিত খামার করবো, জমিটা একটু নিচু, সেখানে 12 বিঘা জমিতে সমন্বিত খামার করার উদ্দেশ্যে 2014 সালে আমি ঢাকা থেকে চলে যাই। আমার ছোটো ভাই ওও মাস্টার্স করছে, ওও জয়েন করে আমার সঙ্গে, বাবাও বেঁচে ছিলেন। 12 বিঘা জমিতে একটা 3 বিঘার মতো একটা পুকুর কাটি, প্ল্যান ছিল পুকুরের মাটি উঠবে অনেক, এই মাটিতে ওই জমিটা পুরোটাই হয়তো 6 ইঞ্চি বা 8 ইঞ্চি এরকম একটু ভরাট করবো, যেন পানিটা যেন না জমে থাকে, এটা করি। পুরো জমিটা ভরাট করি, চারিদিক দিয়ে বেড়া দিই, তারপরে সেখানে আম গাছ লাগাই, আম্রপালি, বাড়ি ফল, গ্রাফটিংয়ের চারা আমাদের নার্সারি তখন করি, লিচুর গাছ লাগাই, পুকুর পাড়তে ড্রাগন লাগাই, মালটা লাগাই, তারপরে দেশি হাঁস তখন পালি, ব্ল্যাক বেঙ্গল ছাগল, মানে কৃষি তো সবকিছু মিলেই সমন্বিত কৃষি। এই সমন্বিত কৃষিটা শুরু করি এবং আলহামদুলিল্লাহ 1 বছর পরে আম্রপালিতে মুকুল আসে। প্রথম বছর মুকুল আমরা ভেঙে দিই, দ্বিতীয় বছর থেকে আম নেই। আচ্ছা, প্রথম বছর মুকুল ভেঙে দিচ্ছেন কেন? মানে এটা তো হাইব্রিড আম, আমি যদি এটা 25 সালে গাছ লাগাই, এখন 26 সালে কিন্তু ফেব্রুয়ারিতে মুকুল চলে আসবে, আচ্ছা, কোনো বছর মিস হবে না। আর গাছের যেহেতু বয়স কম, গাছের একটা ফল দিবে, অনেক পুষ্টির দরকার আছে। একটা মা যেমন কম বয়সী মেয়েরা বাচ্চা দিলে যেরকম হয়, পুষ্টি অপুষ্টিতে ভোগে, এরকম গাছটা আর একটু ঝোপালো হবে, কাণ্ডটা শক্ত হবে। তারপর আমরা একটা বছর মুকুলটা ভেঙে দিলে পরে সেকেন্ড বছর থেকে আম নিলে একটু ভালো হয়, এভাবে করি। সেক্ষেত্রে আমের স্বাদের কি কোনো তারতম্য হয়? না, তারতম্য হয় না, মানে গাছটা দুর্বল হয়ে যাবে যদি প্রথম বছরে ফল নেন। আচ্ছা, অল্প আম হবে অল্প, কিন্তু গাছটা আপনি দুর্বল করে দিলেন। সেটা কি আপনি যেটি বলছিলেন যে হাইব্রিড গাছের ক্ষেত্রে নাকি সব গাছের ক্ষেত্রে আসলে এটি প্রযোজ্য? না, মুকুল ভেঙে দেওয়া মানে প্রথম বছর হ্যাঁ, যদি মুকুল আসে, মানে প্রথম বছর মুকুল আসবে যদি আপনি গ্রাফটিং এর চারা লাগান এবং হাইব্রিড আম লাগান। অনেক, যেমন আপনি যদি ল্যাংড়া গাছ লাগান বা ফজলি লাগান, 1 বছরের গাছ পরের বছর কিন্তু মুকুল আসবে না, কারণ এগুলো হাইব্রিড না, নন হাইব্রিড গাছ, এগুলো একটু সময় লাগে, 3 বছর লাগবে তো মুকুল আসতে। যেহেতু আমরা হাইব্রিড বাণিজ্যিক বাগান করছি, তখন এভাবে চিন্তা করে করা। তখন আলহামদুলিল্লাহ পুকুরে মাছ হচ্ছিল, হাঁস, ছাগল, আর আম তো আমরা পেলাম 2 বছর পরে, যে মোটামুটি ভালো করছি। তখন পরিবার থেকে কিন্তু প্রথম অবস্থায় রাজি হয়নি, কারণ আমি ঢাকা ছেড়ে চলে যাব, বা পরিবার তো বলেন চাকরি বাকরির পেছনে সবসময় চাকরি করতে হবে, আপনার কৃষিকাজের তো মানে অবহেলা করেন সমাজ রাষ্ট্র থেকে, কিন্তু চাইনি যে ছেলে আবার ইউনিভার্সিটি পাস করে কৃষিকাজ করুক। তাদের যুক্তিও ছিল যে যদি কৃষিকাজই করতে হবে তাহলে পড়াশোনা করার কি দরকার ছিল, কিন্তু আমার কিন্তু, আমি তো জানি কৃষি একটা বিজ্ঞান, পড়াশোনা ছাড়া কিন্তু লং টাইমে ভালো কিছু করতে পারবেন না, ইনোভেশন করতে পারবেন না। এটা কিন্তু এখন আমাকে দেখে, আমি যখন বাগান করি এলাকাতে, তখন আমার গ্রামের মানুষ অনেকে বলছে যে না, কি কাজ করলো, পড়াশোনা করে অনেকে গ্রামের দিকে যারা ডিগ্রি পাস করেছে, ইন্টার পাস করেছে, সবাই চাকরি পিছনে ছোটে, তখন ডোনেশন দিয়ে হোক যে করে হোক চাকরি ম্যানেজ করেছে, তাদেরকে ভালো বলে। আর আমাদেরকে ইউনিভার্সিটি পাস করে এসে কেন কৃষিকাজ করতে হবে, প্রথমে বাঁকা চোখে দেখে, পরে যখন দেখলেন না ভালো করছি বা আরো বাগান বাড়ছে, সাকসেস যখন আসলো তখন সবাই ওয়েলকাম করলো। কিন্তু ওই জায়গাটাতে একটু আসতে চাই, যখন আপনি কৃষি কাজ শুরু করলেন, পরিবারের একটা প্রেশার তো আসলে ছিলই, যে ঢাকার জব এবং একই সঙ্গে পড়াশোনা করে ছেলেটা আবার আসলো গ্রামে এই কৃষি কাজ করতে, এবং একই সঙ্গে পরিবারের বাইরে যে প্রতিবেশীরা ছিল তাদের যে কটাক্ষ উক্তিগুলো ছিল, সেগুলো আসলে কিভাবে, মানে সেই সময় নিজেকে স্টেবল রাখলেন কি করে যদি জানতে চাই? আমি কিন্তু আমার মানে এত দৃঢ়তা ছিল আমার, যে যা বলো আমি কিচ্ছু করি না, গায়ে লাগাই না, আমার কাছে আমি করবো। মানুষ তো জানেন না আসলে কৃষি কি, কৃষি তো মানে ভালোভাবে করতে পারলে কতদূর যাওয়া যাবে, আমার তো ভীষণটা ছিল। আমি মানুষ যেটা দেখে আজকে নগদ দেখবে, আমি কিন্তু 8-10 বছর আগে ওইটা দেখতে পারি, এই ভিজুয়ালাইজেশনটা আমার ছিল, যে সামনে কোনটা, কোন নামটা কোন ভ্যারাইটি লিড করবে, কোনটা বাজার দর ভালো থাকবে, এটা মানুষজন পরে এটা বুঝেছে। যেমন শুরুর দিকে আমি ব্যানানা ম্যাঙ্গো একটা থাইল্যান্ডের একটা আম, বাংলাদেশে অনেক আগে এসছে, কিন্তু বাণিজ্যিকভাবে কেউ করেনি, আমাদের সাপারে কেউ করেনি। আমি যখন করলাম প্রায় 500 গাছ লাগালাম, তখন ঠাকুরকা থেকে নিয়ে সংগ্রহ করি এই চারটা লাগালাম, এবং পরের বছরে ফল আসলো। প্রথম বছর মুকুল ভেঙে দিলাম, কম আসলো, তারপরের বছর দ্বিতীয় বছর থেকে প্রচুর ফল আসলো, এবং লন্ডনে কিন্তু আমরা এক্সপোর্ট হলো, প্রথম আলতে বড় শিরোনাম হয়েছিল। 2021-এর কথা বলছেন? 2021-এ। তখনও কিন্তু মানুষজন, যখন ব্যানানা লাগালাম তখন কিন্তু মানুষ কেউ গ্রহণ করেনি। আমাদের এলাকাতে অনেক আম চাষি আছে, তারা বলছে আম্রপালি সবচেয়ে ভালো, আম্রপালির কোনো আম নাই, ব্যানানা লাগে লাভ নাই। পরে যখন দেখলো না ব্যানানা ভালো দাম থাকতেছে কত সিরিয়ালে 3 বছর থেকে, এমনও লোক আমাকে পরামর্শ দিয়েছে, ভাই আমরা তো ব্যানানা এখন নতুন লাগাচ্ছি, আপনি মানুষকে বলেন না,
আমরা একটু লাগাই বাগান এস্টাবলিশ হোক তখন প্রচার করেন। না, আমি তো আগে থেকে বলেছি যে ডাইভার্সিটি দরকার, ভালো একটা জাত নিয়ে মনোকালচার কেন থাকবো আমরা, অনেক ভালো ভালো জাত আছে, বিভিন্ন সময় উঠবে, রোগবালাইও কন্ট্রোল করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রথম দিকে মানুষ গ্রহণ করেনি। কিন্তু এখন তো বললাম গত বছর 24 সাল সবাই যত বাগান করেছে নতুন বেশিরভাগই ব্যানানা ম্যাঙ্গো করেছে। আচ্ছা, এই যে 5 বছর আগে দেখা, 6 বছর আগে দেখা, এটা কিন্তু মানুষ দেখতে পারেনি, কিন্তু আমি তো দেখেছি। সেটাই। শুরু করলেন আম দিয়ে এবং পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছুই ছিল আর কি, পুকুর। এরপরে তো আপনি আস্তে আস্তে, যে আমরা যতটুকু জেনেছি যে বড়ই, আরো বেশ কিছু ফলের বাগানও আপনি করেছেন। একটু পর্যায়ক্রমে জানতে চাই যে কিভাবে এগুলো আপনার ব্যবসাটা? আম তো সিজনাল একটা ফল, বছরে একবার হয়, এখন 12 মাসে এসছে জাত কাটিমন, আমরা ওটাও করেছি। তারপর পেয়ারাটা করেছি, পেয়ারাটা তো সারা বছর ফল পাওয়া যায়, দাম ভালো থাকে, ওরা পেয়ারা করেছি। আবার বল সুন্দরী একটা বড়ই আসে, আমি চাপায় একটা ভিজিট করতে যাই, ওই বছর প্রথম চাষ করেছে বল সুন্দরী, হয়তো ইন্ডিয়া থেকে বা থাইল্যান্ড থেকে কোন জায়গা থেকে এসছে চারাটা। খেয়ে দেখি যে মধুর মতো মিষ্টি, মানে এত মিষ্টি তো ছিল প্রথম বছর, এটা 18 সালে। আর হাতে খেলে হাতে মধুর মতো আটাল হয়ে যায়। তখন ওখান থেকে বড় সিজন শেষ হওয়ার পরে আমিও সাপারে এসে প্রথম বল সুন্দরী চাষ করি, এবং এত ভালো টেস্টি হয় এটা, প্রচুর মানুষজন হেডিক পড়ে যায় যে বাগান দেখার জন্য, এবং তারা আম বাগানের মধ্যেও লাগায় বড়ইটা, সাথী ফসল হিসেবে আম মেইন থাকবে, 2-3 বছর খাওয়ার পরে কেটে ফেলবে, এরকম নতুন নতুন ফলগুলো কিন্তু আমি এক্সটেনশন করি। এবং যারা শিক্ষিত সাপারে দেখবেন যে আমাদের এলাকায় অনেক মানে পড়াশোনা, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, চাকরি করছে, কেউ চাকরি ছাড়াই, অনেক কিন্তু আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে বাগান, বিভিন্ন ভ্যারাইটি বাগানগুলো করছে, বা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, ভালো করছে। এবং প্রথম বছর থেকে তো আপনি বাণিজ্যিকভাবে উৎপাদন করলেন। জি জি। আচ্ছা, লক্ষ্যমাত্রা পূরণ হলো? জি, বড়ইটা ভালো হলো। তারপরে 19 সাল হলো, 20 সাল হলো, 21 সালে করোনা যখন হলো, তখন বড়ইয়ের দাম সারা দেশে, তো কৃষি পণ্যের একটা ডিজাস্টার ছিল, আমরা সাপ্লাই ভালো মতো করতে পারিনি, গাড়ি ঘোড়া বন্ধ ছিল, তখন বড়ইতে আমরা কাঙ্ক্ষিত লাভ পেলাম না 21 সালে 22 সালে। পরে আম গাছ যেহেতু আমাদের লাগানো ছিল, আম থাকলো, পরে তখন কেটে ফেললাম। আমরা আপনার ছোট ছোট উদ্যোগ নিয়ে শুনছিলাম, ছোট ছোট গল্প, কিভাবে আসলে মানুষ গুটি গুটি পা থেকে কি বলে বড় পরিসরে নিজেকে জায়গা করে নেয়। এবং আপনিও যেটি করেছেন যে ছোট উদ্যোগ থেকে একটা সময় আপনার দুটো প্রতিষ্ঠান দাঁড়ালো, একটা হচ্ছে রূপগ্রাম এগ্রো ফার্ম এবং আরেকটি হচ্ছে বরেন্দ্র এগ্রো পার্ক। আমরা শুরুতে রূপগ্রাম নিয়ে শুনতে চাই, কিভাবে আপনার এই উদ্যোগগুলো প্রতিষ্ঠানে রূপ নিল? যেহেতু ঢাকায় কিছুদিন কাজ করলাম, করে বাড়িতে আসার প্ল্যান করলাম, পরিবার থেকে রাজি হয় না, তারপরেও রাজি করালাম যে না, বাগান করলে ধানের চাইতে তো অ্যাটলিস্ট ভালো হবে, বা ভালো না করতে পারলে তখন চ্যালেঞ্জ দিলাম, বাবাকে বুঝাইলাম যে ভালো করা সম্ভব, না করতে পারলে তখন আপনি যা বলবেন সেটাই। তখন রূপগ্রাম 14 সালে এসে পুকুর কাটলাম। আব্বারও কিন্তু কৃষিকাজ ঝোঁক ছিল, প্রথম মানে মা বিশেষ করে যে না চাকরি করতে হবে, চাকরি করতে হবে, মা কিন্তু এটা বেশি বলতেন, বাবা বলছে কিন্তু বাবা কম। তারপরে তো শুরু করলাম গ্রামে পুকুর কেটে একটা সমন্বিত খামার স্টাইলে বিভিন্ন ভ্যারাইটির ফল, হাঁস, ছাগল, আর নার্সারিও করে কিছু। এটা 14 সালের শেষ থেকে 15, 16, 17, 18 এই 4 বছর মোটামুটি সাকসেসফুলি করার পরে দেখলাম যে না, মোটামুটি তো অভিজ্ঞতা হয়েছে, এর মধ্যে ট্রেনিংও করেছি, বিভিন্ন লিঙ্কেজ তৈরি হচ্ছে, এবং মার্কেটও যেহেতু বড় হচ্ছে, আমের চাহিদা সাপারে এই অঞ্চলে ভালো হচ্ছে, এবং সারা দেশের চাইতে সবচেয়ে ভালো দামে বিক্রি হয় আমাদের দিকে। তখন বড় পরিসরে তাহলে কী করা যায়, তখন দেখলাম যে আমাদের সাপারে, আমি সরকারি কলেজে পড়েছি, ওই কলেজের একটা বড় জমি প্রায় 60 বিঘা মতো, এই জমিটা অনাবাদি প্রতি ঈদ, মানে সরকারি জমিতে নজর নাই, সাপার যে ধান চাষ হয়তো একসময় বৃষ্টি নির্ভর, ওখানে পানির একটা সংকট ছিল, আর সরকারি জমি নজর কম ছিল, অনেকে নিচু জমি ভরাট করার জন্য টপ সয়েলগুলো কেটে নিয়ে চলে যেত। পরে আমি দেখলাম না, এটা মেইন রোডের সঙ্গে, এবং এটাকে আমি পরিশ্রম করে এটাকে ভালো মতো দাঁড় করে দিতে পারবো যদি তারা রাজি হয়। কলেজ থেকে তখন আমি, আমার বন্ধু ছিল টিচার, তাকে বলি, উনি আবার প্রিন্সিপালের সঙ্গে আমাকে পরিচয় করে দেয়, এবং আমি কনভিন্স করি তাদেরকে, স্যার এটা তো পড়ে থাকে, এটা যদি আমি কাজ করতে পারি, সমন্বিত কৃষি করতে পারি, তাহলে একটা ভ্যালুটেশন হবে, দেশেরও একটা ভালো হবে, তাহলে তো অবশ্যই অনেক মানুষের কর্মসংস্থান হবে। তখন কনভিন্স করার পরে তিনি রাজি হন, ওখান থেকে সরকারি কলেজ থেকে লিজ নেই। পরে যেহেতু টপ সয়েল, যেটা চাষের জন্য উপরে যে সয়েন্সি মাটি, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, জৈব উপাদান, হিউমাস টিমাস সব কিছু থাকে, গাছের জন্য পুষ্টিকর। যেহেতু ওখানে টপ সয়েল নাই, সেখানে গাছ লাগালাম, পানি সংকট ছিল, পুকুর কাটলাম বৃষ্টির পানি সংরক্ষণের জন্য 4টা, বর্ষার পানি এখানে পুকুরে ধরে থাকে, এবং
এর মধ্যে আমি কিন্তু ঘাটাঘাটি করেছি যে বিদেশেও কৃষি পণ্য রপ্তানি করা সম্ভব, এর জন্য যে কমপ্লায়েন্সগুলো আছে সেগুলো রেডি করা, বাগানে আলাদা আলাদা প্লট করা। আগে আমাদের দিকে মিক্সিং বাগান করতে মানুষজন, একই গাছে একই প্লটের মধ্যে আম্রপালি, বাড়িফোর বা হিমসাগর, আশিনা মিক্স করে। আমি বললাম না, যেটা করবে সেটা আলাদা আলাদা প্লট করে করতে হবে। আমি আম্রপালি লাগাবো, শুধু আম্রপালি লাগাবো একটা প্লটে, বাড়িফোর আলাদা লাগাবো, মিক্স করে না। প্রথম দিকে অনেকে এটা মূল্যায়ন করেনি, কিন্তু এখন সম্পূর্ণ আমাকে দেখে সম্পূর্ণ কিন্তু আলাদা প্লট করে। বাগানের মধ্যে যেমন অনেকে কোনো রাস্তা রাখে না, কারণ একটা বাগান আমাদের 60 বিঘা 70 বিঘা 75 বিঘা বাগান বা আরও বড় বড় বাগান আছে, সেগুলো তো শেষ মাঠ থেকে ফসলটা ক্যারি করে সামনের দিকে নিয়ে আসতে হবে প্যাকিং হাউস বা বাজারজাত করার জন্য। রাস্তা যদি না থাকে, ওই মানুষজন গাছ লাগাবে, একটু জায়গা ছাড়বে না, ওই মাথায় করে ক্যারি করে আনবে, তাদের লেবার খরচটা পড়ে যায় বেশি, চলাফেরা করা যায় না। আমি দেখলাম যে না, এক্সপোর্ট করার জন্য কমপ্লায়েন্সের মধ্যে বাগানের মধ্যে রাস্তাও রাখতে হবে। 12 ফিট রাস্তা রেখেছি শেষ পর্যন্ত, আলাদা আলাদা প্লট করেছি। পরে পুকুর কেটেছি বৃষ্টির পানি ধরার জন্য, পরে সাবমার্সিবল বসিয়েছি, লেবারদের জন্য শেড করেছি, খাওয়ার ব্যবস্থার জায়গা করেছি। কতজন লেবার কাজ করছে? সারা বছর 20-25 জন কাজ করে, আবার সিজনে প্রায় 50-60 জন করে। আচ্ছা, সিজন ওয়াইজ। জি, কৃষি তো সিজনের একটা কাজ, যেমন হারভেস্টের সময় বেশি লাগে, সার যখন করি তখন বেশি লাগে। তো এক্সপোর্টে বললাম যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস গ্যাপ ফলো করে যদি আমরা কৃষি পণ্য বা আমটাও যদি এক্সপোর্ট করতে যাই, বেশ কিছু কমপ্লায়েন্স মানতে হয়। এগুলো আমি বিভিন্ন ইউটিউব দেখে শিখেছি, লিটারেচার পড়ে শিখেছি। ডক্টর সরপদ্দিন নামে একজন বিজ্ঞানী আছেন, বাড়ির সিনিয়র সায়েন্টিফিক অফিসার, তিনি কাছে শিখেছি। করে আমরা এই কমপ্লায়েন্সগুলো মানার পরে 21 সালে আমরা প্রথম এক্সপোর্ট করি লন্ডনে, ইউকে, ইউরোপের কিছু দেশে, মিডল ইস্টে, দুবাই, কাতার, এগুলোতে। সেটা কি সরাসরি লন্ডনের ক্লায়েন্টের সাথে আপনারা যোগাযোগ করলেন নাকি ওই ডক্টর সরপদ্দিন স্যার বাড়ির যে সায়েন্টিস্ট, উনি লিঙ্কেজটা প্রথম করে দেন আমাকে। আচ্ছা, যে রপ্তানিযোগ্য আম সোয়েলডানা করে, আমরা কয়েক বছর দেখছি, আমাদের গাইডলাইন ফলো করে। এটা আবার কৃষি অফিসের তত্ত্বাবধান লাগে, কৃষি অফিসটা ভিজিট করে, মনিটরিং করে, আমরা কখন কি স্প্রে করি একটা রেকর্ড রাখি। তারপরে যখন আমটা হারভেস্ট করি তারা থাকেন, এবং কৃষি অফিসের একটা প্রত্যয়নপত্র লাগে যে না, সোয়েলডানার বাগানের অমুক বাগানের আম, অমুক ভ্যারাইটি, এটা আমাদের তত্ত্বাবধানে গ্যাপ মেনটেন করে চাষাবাদ করা, রোগবালাই মুক্ত, কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই, এরকম সার্টিফিকেট লাগে। আচ্ছা, এইভাবে তারপরে যায়। আচ্ছা, তো বললাম সাপারে বড় পরিসরে কাজ করার সুযোগ পেলাম, যেহেতু প্রায় 70-75 বিঘা জমি, এখানে রাস্তা করে, আলাদা প্লট করে, বিভিন্ন প্যাকিং শেড করে, অবকাঠামো যা লাগে এগুলো অনেক কিছু করেছি এখানে। তারপর আলহামদুলিল্লাহ এখানেও ভালো রেজাল্ট আমরা পাই। এমনকি ওখানে সরকারি, যে বললাম যে একসময় বীজের গাছ লাগাতো, সরকারি কলেজ থেকে আবার বীজের গাছ লাগানো ছিল, প্রায় 35 বছর 40 বছরের গাছ, পুরাতন। সেগুলো কিন্তু গুটি আম ছিল, কোনো জাত না, টক আম বা আমও হয় না, এগুলো কোনো ভ্যালু নাই। তখন এই গাছগুলোকে আমি জাত পরিবর্তন করি, টপ ওয়ার্কিং করে, হর্টিকালচারের ভাষায়। আচ্ছা, টপ ওয়ার্কিং বলে, পুরো গাছটা সেটে ফেলে নতুন কুশি বেরোবে, সেখানে আমরা গ্রাফটিং করে দেবো নতুন নতুন জাত। সেখানে আমরা বাড়িফোর গ্রাফটিং করি, গরুমতি করি, অসাধারণ রেজাল্ট হয়। একটা গাছে প্রায় 4 মণ 5 মণ করে আম হয়, গাছ ভর্তি আম থাকে। এই প্রযুক্তিটাও দেখে এলাকার দিকে কারো হয়তো বড় বড় গাছ আছে, আগে তো মানুষ জাত পরিবর্তন করলে গোড়া সহকারে তুলে দিয়ে নতুন গাছ লাগাতো, যেহেতু এটা নতুন প্রযুক্তি এবং বিদেশে ওটা করে, আমি করলাম সাকসেসফুলি, এটা প্রচার হলো। মানে তারপর দেখা দেখি মানুষজন বড় গাছে না গোড়া তুলে ফেলে টপ ওয়ার্কিং, যখন খুশি তখন যেই জাত দরকার সেটা গ্রাফটিং করে জাত পরিবর্তন করা, যেটা বলে আর কি যে আগে বলা হতো কলম করা, এরকম। আচ্ছা, মানে সেটার মাধ্যমে আসলে জাত পরিবর্তন করা সম্ভব। জি, এটা করলাম। দেখা দেখি এটাও এলাকাতে গাছ জাত পরিবর্তন করতে চায়, হয়তো একসময় 80 নাম ছিল, দাম কম, সেটা কেটে ফেলে মানে ছাঁটাই করে সেখানে বাড়িফোর, বানানা ম্যাঙ্গো, কাটিমন, এগুলো গ্রাফটিং করা শুরু হলো। এরকম হচ্ছে। একই গাছে কি আসলে অনেকগুলো প্রজাতির গ্রাফটিংই করা যায়? আমি একটা ডিসপ্লের জন্য একটা গাছে প্রায় 100 গাছের গ্রাফটিং করেছি আমাদের বাগানের মুখেই। গত বছর কিছু ফল এসেছিল, এবার আসছে। আচ্ছা, চমৎকার। আমি একটু জানতে চাই, যদিও আমরা এখন রূপগ্রাম এগ্রো ফার্মের দিকে আছি, বরেন্দ্রতে যাইনি, তার আগে জানতে চাই আসলে কৃষি তো বাংলাদেশে একটা অপার সম্ভাবনাময়, আমরা সবসময় বলি, এবং সেই দিকেই কিন্তু কৃষি এগোচ্ছে। কিন্তু একটা বিষয় যেটা আমাদের সবসময় ভাবিয়ে তোলে, সেটা হচ্ছে যে বিষযুক্ত উৎপাদন। ঢাকায় বা ঢাকার বাইরে কিন্তু আমরা এখন দেখি যে যেখানেই আমরা শুনি যে বিষ মুক্ত উৎপাদন হচ্ছে, আমরা সেখানেই ছুটছি। আপনার এই ফার্মের ক্ষেত্রে আপনি কি উদ্যোগ নিয়েছেন বা কি চিন্তা ভাবনা রাখছেন আসলে ভবিষ্যতের জন্য? আচ্ছা, আমরাও নিরাপদ ফসল উৎপাদনের চেষ্টা করি, কাজ করছি। কারণ কি, আমরা বিষ একটা স্টেজে লাগে, সেটা যদি আপনি ইন্টারভেল মেনে হারভেস্টার, পোস্ট প্রি হারভেস্ট ইন্টারভেল, যেটা আমি একটা স্প্রে করলাম, কালকে বাজারে নিয়ে যায়, কৃষকরা কিন্তু অসচেতন অনেক সময়, বা বেচতে হয় বোঝা না, জানে না, মানুষের সচেতনতা কম। আমরা কিন্তু এই কমপ্লেক্সগুলো মানি,
15 দিন আগে যেই স্প্রেয়ার রোগ বা পোকা আক্রমণ করেছে একটা স্প্রে তো দিতে হবে রক্ষার জন্য, সেটা অনেক সময় বায়োপেস্টিসাইড হয়। আবার যদি আমরা রাসায়নিক কীটনাশক দিই বা বালানাশক দিই, সেটা কতদিন পর্যন্ত ফলটা হারভেস্ট করা যাবে না, এটা আমরা মানি। আচ্ছা, কারণ আমরা আমটা এক্সপোর্ট করি, এই বিশেষ করে ইউরোপে ইউকেতে যে আমগুলো যায় সেটা কিন্তু এয়ারপোর্টে কিন্তু টেস্ট হয়, স্যাম্পল টেস্ট। যদি নন কমপ্লায়েন্স হয় তাহলে কিন্তু ওখানে ড্যামেজ করে দিতে হয়। সেটা তো আসলে দেশের বাইরের ক্ষেত্রে, কিন্তু আমরা কিন্তু দেখি যে অফলাইনে বা অনলাইনে বিষমুক্ত আম বলেও যে বিক্রি হচ্ছে, বা আমরা তখন দেখা যায় যে সেই দিকেই ছুটছে যে ঠিক আছে এটা মার্কেটটাও বেশি, এটা একটা মার্কেটিং একটা পলিসি অনেকেরই। অনেকে খুব ভালো কাজ করে, আবার কেউ কেউ অসাধু ব্যবসায়ীরা আছে বলবে আমের সময় বেশি করে এটা বেশি দেখা যায় ফরমালিন মুক্ত আম, নিজস্ব বাগানের আম, বিষমুক্ত আম, মানে তারা করে তারা তো করে কিছু, কিন্তু সবাই ঢালাভাবে এটা মানে প্রচারটা করে কিন্তু আসলে, কিন্তু এটা নিয়ে কাজ করা দরকার আছে। মানে ভক্তরা যেমন সচেতন হবে। আসলে কি একেবারে রাসায়নিক ছাড়া উৎপাদন সম্ভব সেটা তো আসলে না, কিন্তু আপনি যেটা বলছিলেন যে একটা পর্যায়ে সম্ভব, হ্যাঁ নিরাপদ করা সম্ভব। আর আগে বিকল্প ছিল না, এখন কিন্তু বিকল্প এসছে 2-1 বছর হলো। আমরা যেমন বাগানে ইউজ করি, যেমন মাছি পোকার জন্য সেক্স ফার্মেন্ট ট্র্যাপ, ইয়েলো ট্র্যাপ, আঠালো ট্র্যাপ পাওয়া যায়। তারপরে আপনার ফ্রুট ব্যাগিং করি আমরা মাছি পোকার জন্য। ফ্রুট ব্যাগিং করলে আপনি স্প্রে, ওটা তো এমআরএলটা একবারে সহনীয় পর্যায়ে থাকে, যেহেতু কীটনাশক যদি গাছে পাতাতে স্প্রে করা লাগে অনেক সময়, ওটা আমের মধ্যে কন্টামিনেশনটা ওরকম হয় না। আর এই ক্ষেত্রে ভক্তদের যেমন সচেতন হওয়া দরকার। আপনি যখন নিরাপদ আমটা করবেন, হয়তো একটু কালারটা ড্যামেজ হতে পারে, ভক্তরা কিন্তু চাইবে চকচকা আম, সবচেয়ে কালারফুল। এটা আমরা চাই যে কোয়ালিটি কিন্তু ভিতরের যে অংশ বা পুষ্টিগুণ গুণমান কিন্তু ভালো থাকবে। শুধু মানুষ যদি কালারের পিছনে ছোটে যে আমি চকচকে আম খাবো স্পট ছাড়া, তাহলে কিন্তু দেখবেন যে অনেক সময় কৃষকরা এগুলো করতে বাধ্য হয়। আপনি ভালো নিরাপদ করবেন। কৃষিকে আসলে সম্প্রসারণ করার জন্য যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সারের ব্যবহার। এক্ষেত্রে রাসায়নিক নাকি জৈব সারের দিকে আপনি বেশি? জৈব সারটা বেশি ইউজ করি, আবার রাসায়নিক বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো লাগার গাছের জন্য অল্প পরিমাণ লাগে, এগুলো দিতে হয়, মানে সুষম সার যেটা আমি বলি। অনেক কৃষকরা দেখবেন যে এখন তো মানে বাড়িতে মানুষের গরু পালার টেন্ডেন্সিটা কম, কিছু কিছু, হ্যাঁ আগে তো প্রচুর গরু ছিল, গোবরও প্রচুর পাওয়া যেত, মানুষজন জৈব সার দিয়ে চাষ করেছে। আর গাছ যেহেতু একটা পুষ্টিকর ফল, অনেক ধরনের পুষ্টি উপাদানের মধ্যে থাকে, গাছ কিন্তু খাবারও দিতে হয়। রাসায়নিক সার এবং জৈব সার মিলিয়ে দিতে হবে। শুধু যদি রাসায়নিক দিয়ে চাষ করেন মাটি নষ্ট হয়ে যাবে, গাছ পুষ্টি এরকম খেতে পারবে না। জৈব সার ছাড়া রাসায়নিক সার কাজই করে না। অনেক কৃষকরা ওটা জানে না, যে রাসায়নিক বাজার থেকে কিনলো, সস্তা ভর্তুকি সার দিয়ে দিল, জৈব সারের দিকে নজরটা কম থাকে। কিন্তু অবশ্যই যেন সবাই জৈব সার রাসায়নিক সারের কম্বিনেশন করে যদি দেয়, তাহলে মাটিও ভালো থাকবে, পুষ্টিগুণ আমরা ফল যেগুলো পাবো, পুষ্টিকর ফলগুলো পাবো আমরা। এতক্ষণ আমরা আসলে আপনার কর্মপদ্ধতিটাই শুনছিলাম। এই পর্যায়ে একজন উদ্যোক্তা হিসেবে যে কোনো কাজে আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, আপনার একটু চ্যালেঞ্জগুলো শুনি। চ্যালেঞ্জ শুরুর দিকে যেমন পারিবারিকভাবে বাধা, এলাকা থেকে বাধা, মানে শিক্ষিত মানুষ কেন কৃষিকাজ করবে, আবার পুঁজিও একটা ফ্যাক্টর থাকে। আপনি চাইলে রাতারাতি অনেক বড় কিছু করতে পারবেন না, আপনি আস্তে আস্তে এগানো। আপনি বলছিলেন যে শিক্ষিত মানুষ কেন কৃষি কাজ করছে। বর্তমান সময়ে কৃষির যে সম্প্রসারণ এবং দেশে তো বটেই, দেশের চাহিদা মেটানোর পর দেশের বাইরে যে রপ্তানি করা হচ্ছে, সেটার জন্য কিন্তু আসলে শিক্ষিত কৃষকরা আসলে অনেক বেশি ভূমিকা রাখছে। কারণ যদি আপনি কমিউনিকেশনের জায়গাটাই যদি দেশের বাইরের সাথে মেনটেন করতে না পারেন, তাহলে কিন্তু এই বিজনেসটাও ধরে রাখা যাবে না। এটা কিন্তু আসলে খুবই গঠনমূলক। শুধুমাত্র কৃষির একটি শাখায় নয়, আম চাষে নয়, গাভী পালন থেকে শুরু করে সব জায়গায়, দুধ উৎপাদন, সব জায়গাতেই আসলে কিন্তু এই ধরনের শিক্ষিত যুব সমাজ, আমি বলবো যুব শক্তি আসলে খুব মনোনিবেশভাবে কাজ করছেন। জি, কাজ করছে বলে কিন্তু আমরা কৃষির জমি দিন দিন তো কমছে, চাষযোগ্য জমির পরিমাণ, তারপরে কিন্তু আমরা প্রোডাকশন ভালো করছি। সারা বিশ্বের মধ্যে টপ র্যাঙ্কিংয়ে অনেক ইন্ডিকেটর আমরা আছে, এগিয়ে আছি। এবং আপনি আপনার এই উদ্যোগটা অনেক বড় পরিসরে শুরু করলেন, এবং সেটি হচ্ছে যে বরেন্দ্র এগ্রো পার্কের মাধ্যমে। আমরা সেটি নিয়ে একটু জানতে চাই, কি কি উৎপাদন হচ্ছে আপনার এই বরেন্দ্র এগ্রো পার্কে? বরেন্দ্র এগ্রো পার্ক আমরা শুরু করি 18 সালে শেষের দিকে, যেহেতু ওখানে পানি সংকটাপন্ন ছিল, পুকুর কাটি, পানি ধরার জন্য, বৃষ্টির পানি যেন একটা সাপোর্ট পাওয়া যায় সেচের জন্য। সেখানে রাস্তাঘাট করার পরে 5টা ভ্যারাইটি আম বাণিজ্যিকভাবে চাষ করি। এটা হলো আম্রপালি, বাড়ি আম 4, গৌরমতি, বেনানা ম্যাঙ্গো, কাটিমন। আর এর মাঝে আমরা মালটা করেছি, বাড়িওয়ান মালটা, যেটা সবুজ রঙের পাওয়া যায়। তো বলসুন্দরী বড়ি করেছি। এখন আমাদের বাগানে ভেড়া আছে, প্রায় 70টা ভেড়া বাগানে এক সাইডে ঘাস খায়, 2 বেলা বাগানে থাকে, ওখানে বাচ্চা কাচ্চা প্রোডাকশন হয়। কিছু মাছ করি আমরা, ভার্মি কম্পোস্ট, ট্রাইকোডার্মা কম্পোস্ট, মানে বাগানে তো আমার জৈব সার লাগে, এগুলো করি। আর
নার্সারি আছে আমাদের, আমের মানসম্পন্ন চারা পাওয়া যায়, বিভিন্ন ভেষজ ফুলের ফলের এই চারাগুলো আমরা বিক্রি করি। সবুজ মালটাটা আসলে বর্তমানে বাংলাদেশের বাজারে খুব সহজলভ্যভাবে পাওয়া যাচ্ছে, দামও বেশ খানিকটা বেশি থাকে যেমনটা বলছিল। এটার আসলে পুরো বিষয়টা একটু বিস্তারিত শুনি। এটা হলো বাড়ি মালটা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বাড়ি মালটা ওয়ান। এই কালারটা সবুজ থাকে আর বেশি দিন রাখলে হালকা হলুদ হয়। এই মালটাটা ব্যাপক সম্ভাবনা ছিল, আমাদের দেশি একটা ফল, ওই সময় বিদেশি আমরা তো আমদানি নির্ভর ফলগুলো বেশি খাই, মালটা কমলা যেগুলো বিশেষ করে, আর দেশে ব্যাপকভাবে চাষ শুরু হলো। এটা একটা সম্ভাবনাটাকে আমরা নষ্ট করেছি, বিশেষ করে কিছু বাগান মালিক, কিছু ব্যবসায়ী, তারা ম্যাচিউরের আগেই কিন্তু মালটা বাজারে এনেছে প্রথম হয়তো জুলাই আগস্টের দিকে। কিন্তু বাড়ি মালটা ওয়ান রসালো এবং স্বাদ মিষ্টতা সেটা হবে আবার অক্টোবর নভেম্বরের দিকে, বিশেষ করে নভেম্বর ডিসেম্বরও থাকতে পারে। এখন কিছুটা বাগানরা জানছে বা পরের দিকে দামও ভালো থাকে, রসালো হয়, পরে এখন হয়তো কিছুটা হয়েছে ঠিক, কিন্তু শুরুর দিকে আগে হারভেস্ট করাতে মানুষজনের খেয়ে হয়তো বেশিটা মজা পায়নি বা মুখ ফিরিয়ে নিয়েছে, দামও মাঝে মাঝে কম গেছিলো, এবার গতবার একটু ভালো দাম ছিল। আর আমরা যে মালটা করেছি, আমাদের যে বরঞ্জ অঞ্চল পানি সংকটাপন্ন, প্রথম দিকে ভালো হয়েছে, পরে যেহেতু গত 4 বছর ধরে বৃষ্টি সেরকম করে টাইমলি বৃষ্টিটা হয় না, মালটা যে সময় ফুল আসে সেই সময় আমেরও ফুল থাকে, আমের বাগান বড় আমাদের, আমে পানি সেচ লাগতেছে বেশি, আর মালটা পানিটা বেশি লাগার কারণে যেহেতু আমাদের পানি সংকটাপন্ন এলাকা, তারপরে আমরা সেখানে 12 মাসে কাটিমন আম লেগে মালটাটা কেটে ফেলেছি। আচ্ছা, তার মানে মালটা চাষের সফলতা আসলে ওইভাবে বলা যাবে না এখন পর্যন্ত বাংলাদেশে। হচ্ছে যেগুলাতে বেলে দোআঁশ মাটি, পানির ব্যবস্থা বেশি ভালো আছে, সেগুলোতে কিছু কিছু সুস্বাদু রসালো মালটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা নতুন জাতও এসেছে এখন, হলুদ কালারের মালটা হবে আমাদের দেশেই, এরকম জাতও এসেছে। জি, আমরা একটু আপনার ড্রাই ফ্রুটস নিয়ে শুনতে চাই। আপনি শুকনো ফলের যে কি বলবো যে প্রক্রিয়াটা যেটি আপনি শুরু করেছেন এবং ভালো একটা সাড়া আপনি পেয়ে যাচ্ছেন, দেশে এবং দেশের বাইরেও আপনি ছোট ছোট করে শুরু করেছেন, সেই উদ্যোগটা নিয়ে জানতে চাই। আচ্ছা, যেহেতু আমি আম চাষি, মেনলি আমের বাগান বেশি, এবং দেখবেন যে প্রায় 30% আম বিভিন্ন স্টেজে নষ্ট হয়। এই যে আম এখন তো গুটি হয়ে আছে, এর মধ্যে একটা ঝড় হয়েছে, এরকম বিভিন্ন স্টেজে, মানে কালবৈশাখীর একটা প্রতি বছরে একটা ঝড় যায় আমের উপর দিয়ে, তখন কাঁচা আম থেকে শুরু করে পাকা আম পর্যন্ত কিন্তু বিভিন্ন স্টেজ আম পড়ে। এবং পাকা আমটা আমরা তো একসাথে আম হারভেস্ট করি না, কিন্তু মেনে গাছ আমাদের প্রতিটা আম দেখে দেখে হারভেস্ট করি, টোকায় টোকায় আমরা বলে পাড়া শুরু করলে 1 মাস ধরে পারি। এর মধ্যে কিছু আম তো পাকে, যে পাকা আমগুলো আবার মার্কেট প্রাইসটা অনেক কম থাকে। আবার ঝড় যখন হয় তখন তো পুরোটাই তো আমার দিকে বাগান, অনেক আম পড়ে, সে আমটা 1 টাকা 2 টাকা কেজিও বিক্রি হয় না অনেক সময়। অনেক সময় লেবারদের টাকা, নিজের টাকা খরচ করে লেবার লাগিয়ে দিয়ে বাগানটা পরিষ্কার করতে হয়। তখন মাথায় আসলে যে প্রতি আমের ক্ষেত্রে, অন্যান্য ফলের ক্ষেত্রে হয়, সবজির ক্ষেত্রে হয়, এটা যে প্রক্রিয়া আমরা করতে পারি। বিদেশে তো আমি দেখেছি করে, তা কীভাবে করে, তখন ইউটিউব দেখি, বিভিন্ন জার্নাল পড়ি, আর্টিকেল পড়ি, পরে দেখলাম আমাদের শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটি একজন, আমাদের নওগাঁ পতিনতলা উপজেলায় ওনার বাড়ি, মাসুদ রানা পলাশ স্যার, উনি হলেন ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। উনার একটা আর্টিকেল পড়ে উনি উপকূলীয় অঞ্চলে মাছের শুটকি তৈরিতে এরকম একটা ড্রায়ার নিয়ে কাজ করছেন, স্মার্ট ড্রায়ার। পরে স্যারের সঙ্গে যোগাযোগ করি, স্যার বললেন যে হ্যাঁ, এটা কৃষিপণ্য, আমটাম এগুলো করা যাবে, কারণ মাছে যেহেতু প্রচুর পরিমাণে পানি থাকে, প্রায় 90% পর্যন্ত পানি থাকে কিছু কিছু মাছে, সেই মাছকে পানি রিমুভ করে ড্রাই করে মার্কেটিং বাজারজাত করছে এবং ভালো দামে বিক্রি করছে। সেক্ষেত্রে আমি বললাম যে আমার তো আম বেশি স্যার, প্রায় নওগাঁতেই 4 লাখ টন প্লাস আম উৎপাদন হয়, আর 30% যদি ড্যামেজ হয়, দেখবেন যে প্রায় 1000 কোটি টাকার আম নষ্ট হয়। তখন আমি ঘাটাঘাটি করে, এর মধ্যেই গত বছরে আমি আবার আমাদের ইউসিবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আমি তো নিউজ দেখি মাঝে মাঝে যে ওনারা সিএসআর ফান্ডে কৃষকদের অনুদান দেয়, তখন আমি একটা প্রপোজাল দিলাম, দেখি তো প্রপোজাল দেখি রেসপন্স পাওয়া যায়। তখন নওগাঁ ব্রাঞ্চের ম্যানেজারের মাধ্যমে ইউসিবির হেড অফিসে একটা প্রপোজাল দিই যে নওগাঁতে প্রায় 4000 কোটি টাকার আম উৎপাদন হয়, 30% নষ্ট হয়, প্রায় 1000 কোটি টাকার মতো আম নষ্ট হয়, এটা যদি আমরা কৃষকদের একটা অনুদান দেওয়া হয়, আমি ফুল একটা প্রপোজাল দিই মাসুদ রানা পলাশ স্যারের সহায়তায়। আমটার প্রক্রিয়া যদি করতে পারি, কাঁচা যখন ঝড়ে পড়বে সেই আমটা আমরা কাঁচা আমের পাউডার করবো, আচার করবো, তারপরে ম্যাচুর আমটার ড্রাই ম্যাঙ্গো করবো, পাকা আমের ড্রাই ম্যাঙ্গো করবো, আমের পাকা আমেরও পাউডার করবো, তাহলে একটা বড় একটা ভ্যালুয়েশন করা সম্ভব। যদি সাকসেসফুলি করতে পারি, তখন অনেক উদ্যোক্তারাই কিন্তু নিজেরাও আসবে বা আমরাও আরও বড় পরিসরে এক্সটেনশন করবো। তখন তারা প্রপোজালটা দেখে খুশি হয় যে না, এটা তো কাজের একটা কাজ হতে পারে, সম্ভাবনা যেহেতু বড়। তখন তারা আমাকে একটা ফান্ডিং করে এই স্মার্ট ড্রায়ারটা বানানোর ক্ষেত্রে। আর মাসুদ রানা পলাশ স্যার শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটি
এই যে স্মার্ট ড্রায়ার, সাউ স্মার্ট ড্রায়ার, শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এটা তাদের একটা ইনোভেশন। তার মানে মোটামুটি একটা ব্যাংক লোন নিয়ে আপনি লোন মানে এটা অনুদান, আচ্ছা অনুদান পুরোপুরি, আচ্ছা এটা নিয়ে আপনি পুরোপুরি স্মার্ট ড্রায়ার তৈরিতে নেমেছেন। আমরা একটু জানতে চাই যে এই স্মার্ট ড্রায়ারটা আসলে কি? আচ্ছা, যেহেতু আমরা স্মার্ট বলছি স্বয়ংক্রিয়, এটা হলো IoT বেসড, ইন্টারনেট অফ থিংস এখানে অ্যাপ্লিকেশন করা আছে। সেটা হলো গ্লাস ফাইবারের একটা ঘর, দেখছেন হয়তো ঘরের মতো। সেটা হাইব্রিড একটা ড্রায়ার, কারণ দিনের বেলা সানলাইটে কাজ করবে, এটা কোনো ইলেকট্রিসিটি লাগবে না, দিনের ফুল টাইম সানলাইটে কাজ করবে, রাতের বেলা সেখানে হিটার আছে, ইনফ্রারেড বাল্ব আছে, এগুলোতে কাজ করবে। আর স্মার্ট বলছে এই কারণে, এটা হলো একটা অ্যাপস আছে আমাদের, এই অ্যাপসের মাধ্যমে আমরা টেম্পারেচার, হিউমিডিটি এগুলো দেখতে পারি, মনিটরিং করতে পারি, কন্ট্রোল করতে পারি। এই জন্য এটা স্মার্ট বলছি। আমরা যে কোনো জায়গা থেকে নেট কানেক্ট থাকলে আমি সিসি ক্যামেরা দেখতে পারবো। এটা ইনোভেশন কার মানে শুরু থেকে তৈরি করলেন? এটা হলো করলেন হলো শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটির মাসুদ রানা পলাশ স্যার, উনি হলো ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। উনি শুটকি নিয়ে এটা সাকসেসফুলি করার পরে, আর এই কৃষি পণ্য প্রক্রিয়াজাত, এটা কি ইনডোর বেস মানে ভেতরে বাসার ভেতরে রাখতে হবে নাকি আউটডোরে রাখতে হবে? সানলাইট লাগবে। ও আচ্ছা, সানলাইট, হ্যাঁ, রোদে, যেখানে রোদ পড়ে। আর কৃষি পণ্য প্রক্রিয়াজাত এই স্মার্ট ড্রায়ারের মাধ্যমে আমরাই প্রথম করেছি এটা স্যারের সহায়তায়। আচ্ছা, আর যখন স্যারের দেখানো গাইডলাইন অনুসারে কাজটা করেছি, যেখানে রোদ পড়ে বেশি ওরকম একটা জায়গাতে। এক্ষেত্রে একটু জানতে চাই যে হাইজিন মেইনটেইন হচ্ছে, মানে ধুলো বালি বাইরের যে পুরোটাই হাইজিন মেইনটেইন হচ্ছে। আচ্ছা, কারণ আমরা তো ছোটবেলা দেখেছি মা দাদিরা আম শুকায়, আম সত্ত্ব বানায়, সেটা ওপেন রোদের মধ্যে দেয় ট্রেতে করে, প্রতিটা লেয়ারে লেয়ারে আবার প্রলেপ দেয়, আবার শুকাতে থাকে। দেখবেন ধুলা বালি তো অবশ্যই পড়ে, ওপেন যতটাই ধুলা মুক্ত, তারপর দেখবেন ধুলিকণা কিন্তু উঠতে থাকে, ধুলি পড়বে, মাছি পড়ে, ফাঙ্গাস পড়ে। আবার যখন আমসত্ব বানানো হয়ে যায় সেই সময় যখন এয়ারটাইট করে রাখে, তারপরে দেখুন ভিতরে বর্ষার সময় পোকা হয়ে যায়। আর যেহেতু এটা পুরোটা হাইজিন আমরা মেনটেন করি, একটা গ্লাস ফাইবারের একটা ঘর, পুরোটাই প্রোটেক্টিভ। আর তার মধ্যেই হলো যেহেতু হাইব্রিড বলছি আমরা, দিনের বেলা সানলাইট, সূর্যের আলোটা গ্রিন হাউস ইফেক্টে কাজ করে। এটা দিনের বেলা সানলাইটটা ভিতরে ঢোকে, টেম্পারেচার প্রচুর হয়, তাপমাত্রা তো বের হতে পারে না, তখন যে কোনো জিনিস, কাঁচা জিনিস সেখানে বাষ্প হয়ে পানিটা বের হয়ে যাবে, একজস্ট ফ্যান দিয়ে বের হয়ে যাবে। আর সেখানে সেন্সর লাগানো আছে, মানে টেম্পারেচার সেন্সর আছে, বাইরের দিকে তাপমাত্রা কত, আমার ওই ড্রায়ারের ভিতরে তাপমাত্রা কত, বাইরে হিউমিডিটি কত, ভিতরে কত, ময়েশ্চার কত, এরকম সব কিছু আমরা মনিটরিং করতে পারি। আমরা যেই পণ্যটা শুকাবো, যে প্রোডাক্টটা, সেটা কত ডিগ্রি শুকাতে পারলে ভালো হয়, পুষ্টিগুণটা ভালো থাকবে, এটা যদি আমরা মনিটরিং করতে পারি, সেভাবে আমরা অ্যাপসের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারি। আর ভিতরে গ্লাস ফাইবারের ঘর, ভিতরে হিটার আছে, ইনফ্রারেড বাল্ব আছে, তারপরে এসএসএ ট্রে আছে, সেন্সরগুলো আছে, এক্সজস্ট ফ্যান আছে, কুলিং ফ্যান আছে, তারপরে হিটটা যেন চারিদিকে ছড়ায় এই জন্য মুভিং ফ্যান আছে। আর নিচের মেঝেটাও ফ্লোরটা টাইলস করা। আপনারা সাকসেস, এটা কত বছর ধরে রান করছেন এই প্রসেসটা? এটা মাত্র 4-5 মাস হলো। 4-5 মাস, আচ্ছা। সাকসেস রেট কেমন বা টার্গেট পিপল? যেগুলো আমরা করেছি অলরেডি, আমাদের বাগানের কিছু প্রোডাক্ট আমরা করেছি, বাগানের সজনে পাতার পাউডার করেছি, নিমের পাতার পাউডার করেছি, কলা, জিনাইন কলার, ম্যাচিউর কলার পাউডার, কলার খোসার পাউডার, অর্জুন গাছের ছালের পাউডার, টমেটোর পাউডার, লেবু শুকিয়েছি, অপরাজিতা ফুল চায়ের জন্য, তারপর তুলসী পাতা, বিটরুট, এই ধরনের মোটামুটি ফল এবং সবজি সবই আছে। যেহেতু আমরা করার পরে আমের সিজনটা পাইনি, আমের সিজন তো এখন আম ধরে আছে, হয়তো এই মাসের শেষে বা মে মাসে ফার্স্ট উইকতে আমরা কাঁচা আম নিয়ে কাজ শুরু করবো। কাঁচা আমের পাউডার, কাঁচা আমের আমসত্ত্ব, আচার, তারপর আস্তে আস্তে পাকার দিকে যাবো। আর যেগুলো আমরা করেছি সবগুলো সাকসেসফুলি ভালো হয়েছে। স্যার, আপনি যেমনটা বলছিলেন যে এই প্রোডাক্টগুলো ড্রাই করার পরে দেশে এবং দেশের বাইরে আপনারা বিজনেস করছেন, দেশের মধ্যে আসলে চাহিদাটা কেমন একটু শুনি। দেশে বিশাল মার্কেট, অনলাইনে একটা বড় মার্কেট দেশে, কারণ ড্রাই ফ্রুটসের একটা বড় চাহিদা আছে বাংলাদেশে এবং অলরেডি এস্টাবলিশড মার্কেট, এবং বেশিরভাগই কিন্তু থাইল্যান্ড থেকে, ভিয়েতনাম থেকে, ইন্ডিয়া থেকে এগুলো ইম্পোর্টেড হয়ে বাংলাদেশে আসে, এবং যারা সেলার আছে তারা কিন্তু এগুলো সেল করে অনলাইনে, হিউজ একটা ডিমান্ড। আর যেহেতু আমরা দেশের প্রোডাকশন দিয়ে দেশে মার্কেট করছি, মার্কেট তো অলরেডি আছে, বিক্রি করছি আমরা। এটা বিক্রিগুলো কোথায় হচ্ছে? দেশের মধ্যে বেশি? সেটা কি মানে ম্যান টু ম্যান হচ্ছে নাকি অনলাইনে? ম্যান টু ম্যান হচ্ছে, অনলাইনে হচ্ছে। কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? ফেসবুকে আমার নিজের আইডি আছে, পেজ আছে, এগুলোতে আমি যখন দিই, অনেকে আমার বিভিন্ন নিউজও হচ্ছে, সবাই অনেকে আগ্রহী, যেহেতু নতুন একটা বিজনেস, মানে ড্রাই করার প্রসেসটা অনেক উদ্যোক্তারা সারা দেশ থেকে কিন্তু আমাদের এখন যাচ্ছে বেড়াতে, মানে দেখতে। গতকাল ফেনী থেকে 2 জন ঘুরে এসছে। আমরা শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটি ছাত্রদের, তাদেরকেও নক করছে, তারাও ছাত্রদের সহায়তায় আমরা
যারা আগ্রহী উদ্যোক্তা আছেন এই নিয়ে কাজ করতে চান বা এই প্রোডাক্টগুলো সেল করতে চান, আমরা সামনের মাসে একটা ট্রেনিংয়ের অ্যারেঞ্জ করবো আমাদের এই বাগানেই বরেন্দ্র এগ্রো পার্কে। আচ্ছা, প্রায় 50 জন মতো করে ব্যাচ করে তারাও যেন, কারণ এত পরিমাণ চাহিদা, সবই তো ইম্পোর্টেড হয়ে আছে, শত শত কোটি টাকার। বাংলাদেশে তো প্রচুর কৃষিপণ্য হয়, আম বলেন, আনারস বলেন, কাঁঠাল বলেন, কলা বলেন, বিভিন্ন মৌসুমী সবজি, বিভিন্ন ভেষজ উপাদান, এগুলো কিন্তু বিশাল মার্কেট এবং আপনার ব্যাপারে আরো সারা দেশে ছড়ানো দরকার আসলে। সত্যি আপনার বিষয়ে যে বিষয়টা লক্ষণীয় যে সবসময় আপনি নতুন কিছুর দিকে এগিয়ে যাচ্ছেন এবং শুধু একা এগিয়ে যাচ্ছেন, অন্যদেরকে গাইড করার যে ব্যাপারটা, সুন্দর মানসিকতাটাও আপনার আছে স্যার। আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2021 সালে আপনি জাতীয় যুব পুরস্কার পেয়েছেন, একটু ছোট্ট করে শুনি। আচ্ছা, 2021 সালে দেশ থেকে যে আম রপ্তানি হতে পারে আমাদের এলাকার কৃষকরা কেউ বিশ্বাস করেনি যে আমাদের সাভারে আম লন্ডনে মানুষ বসে খাবে, এটা সম্ভবই না। বিদেশে যেরকম আমরা আমদানি করে খাই, আমরা হয়তো আমদানি করে খাবো, বিদেশে পাঠাতে পারবো না, এরকম একটা ধারণা ছিল। তখন আমি যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস এই কমপ্লেন্সগুলো মেনে ডক্টর সর্বদিন স্যার গাইড করেছেন, কৃষি অফিসে ট্রেনিং নিয়েছি, তাদের পরামর্শ যে আমরা আম চাষ করলাম এবং বিদেশে যে গেল 2021 সালে, তখন কিন্তু ফলোভাবে প্রচার হলো বিভিন্ন মিডিয়াতেও যে না বাংলাদেশের আম বিদেশে যাচ্ছে এবং প্রচুর ছাড়াও ফেলেছিল একটা কোয়ালিটির দিক দিয়ে। তখন কিন্তু আমি নতুন একটা আবার জগৎ শুরু হলো এক্সপোর্টের ক্ষেত্রে, পরবর্তী সিরিয়ালতে আরও বাড়তি আছে এটা। তখন 2021 সালে আমি যেহেতু যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে 3 মাসের প্রশিক্ষণ নিয়েছি, আগেও প্রশিক্ষণ নিয়েছি এবং যুবদের মধ্যে ভালো করছি কাজ, এক্সপোর্টও করছি, তখন আমাকে নির্বাচন করা হয়েছে 2021 সালে জাতীয় যুব পুরস্কার আমি মনোনীত হই, সারা দেশের মধ্যে আমি 3rd হই। বাহ, 2021 সালে 1 নভেম্বর। চমৎকার। আপনার চমৎকার কিছু প্ল্যান রয়েছে, যেটি অনলাইন বেসিস, আমরা অফিয়ারে গল্প করছিলাম যে আপনি কেবল শুরু করেছেন, একটু অনলাইন নিয়ে কিভাবে কাজ করতে চান, আপনার সব প্রোডাক্ট নিয়ে করতে চান কিনা, সবকিছু মিলে একটু জানতে চাই। এর মধ্যে এটার তো কিছু কমপ্লায়েন্স আছে মার্কেটিং করার ক্ষেত্রে, বিএসটি এর মৌলিকীকরণ, বিএসটি এর কোয়ালিটি যেগুলো লাগবে সেগুলো সার্টিফিকেশন, আবার যেটা আমি যে প্রতিষ্ঠানটা তৈরি করবো সেটা এই নামে আর অন্য কোনো প্রতিষ্ঠান আছে কিনা, মানে কপিরাইট, ট্রেডমার্ক। কপিরাইট অলরেডি আমি করেছি, এই ঢাকায় সে সার্টিফিকেট পেয়েছি এটার। বিএসটিও করেছি আচারের ক্ষেত্রে, আবার অন্য ম্যাঙ্গো বার, আমের যে প্রোডাক্টগুলো সেগুলো মৌলিকীকরণ করেছি, আবার লোগো বানিয়েছি। এখন হলো বড় পরিসরে প্যাকেজিংয়ের কাজ করছি, যেই প্রোডাক্টটা করবো ইন্ডিভিজুয়ালি, হয়তো আমের ড্রাই ম্যাঙ্গো একটা আইটেম, আমের পাউডার একরকমের আইটেম, কলার পাউডার একরকম, সজনে পাতা, নিমের পাতা, প্রতিটা সুন্দর করে প্যাকেট করে লেবেল করে সেখানে উপকারিতা, মাত্রা, তারপরে মার্কেট প্রাইস, কতদিন ভ্যালিডিটি থাকবে, ভালো থাকবে, এই সব কিছু যেরকম লেভেল থাকে স্ট্যান্ডার্ড লেভেল তৈরি করে তখন ব্যাপক পরিসরে এই ক্যাম্পেইনগুলো করব। অলরেডি আমরা প্রচুর চাহিদা পাচ্ছি, কিছু সেলও করছি, অনেকে বাল্ক অ্যামাউন্ট নেওয়ার জন্য আমাদের কাছে স্যাম্পল নিয়ে যাচ্ছেন, তারা আবার মার্কেট ধরার চেষ্টা করছেন। পাশাপাশি চায়না থেকে প্রায় সপ্তাহখানেক আগে একজন বায়ার এসেছিল আমাদের কাঁচা আম নেওয়ার জন্য। চায়না এবছর প্রথমবারের মতো আম নেবে বাংলাদেশ থেকে, এবং তারা আমের বাই প্রোডাক্টও নিতে চায়, যে ড্রাই ম্যাঙ্গো, তারা প্রচুর বিক্রি, মানে চায়নাতে চলে এগুলো, তারপরে রাশিয়াতে চলে, প্রচুর চাহিদা আছে, আমাদের যোগাযোগ হচ্ছে বিদেশি বায়ারদেরও। বাহ, দারুণ দারুণ কাজের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন আপনি, খুবই সুন্দর। আসলে আপনার থেকে অনেক কিছু শেখার আছে নতুন উদ্যোক্তাদের, এভাবেই আপনি এগিয়ে যান, আপনার জন্য শুভকামনা। আমরা চলে এসেছি আমাদের আয়োজনের একদমই শেষ পর্যায়ে, যদি আপনার দর্শকদেরকে কিছু বলতে চান। দর্শকদের যারা নতুন নতুন আইডিয়াগুলোতে কাজ যারা করতে চায় সরাসরি আমাদের বাগানে ভিজিট করতে পারে, বা বাংলাদেশে বিশাল একটা মার্কেট সুযোগ আছে কিন্তু কৃষিক্ষেত্রে বিশেষ করে, তারা একটু চোখ কান খোলা রেখে যদি এই খবরগুলোর সঙ্গে ভিজিট করে দেখতে চায় তাহলে কিন্তু আরও নতুন নতুন আইডিয়া পাবে, নতুন এস্টাবলিশ মানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, নিজে স্বাবলম্বী হতে পারবে। বরেন্দ্র অ্যাগ্রো পার্ক নামে একটা পেজ আছে, রূপগ্রাম অ্যাগ্রো ফার্ম নামে একটা পেজ আছে, সার্চ করলে পাবেন। বরেন্দ্র অ্যাগ্রো প্রোডাক্ট যেগুলো আমরা ড্রাই আইটেম নিয়ে কাজ করছি এটা পাবেন। আমার ব্যক্তিগত আইডি যা সোহেল রানা, এটাও তারা নক করতে পারবে। এটাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।